সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন। এই সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে আমাদের দেশে গ্রহণ করা হয়েছে। ভারতের সংবিধানের প্রকৃতি মূলত যদি আমরা পর্যালোচনা করি তো সেক্ষেত্রে দেখব ভারতের সংবিধান আংশিক রূপে সুপরিবর্তনীয় এবং আংশিক রূপে দুষ্পরিবর্তনীয় প্রকৃতির হয়ে আছে। কাজেই ভারতের সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই দুটি পদ্ধতির তো প্রয়োগ করা হয়ে থাকে, এর পাশাপাশি আরও একটি পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। আমরা সেই পদ্ধতিগুলি সম্পর্কে অবশ্যই জানব। তার আগে জেনে নিই ভারতবর্ষের যে পার্ট রয়েছে, বর্তমানে 25টি অধ্যায় রয়েছে, সেই 25টি অধ্যায়ের মধ্যে 20তম অধ্যায়ে এবং 368 নম্বর আর্টিকেলে 368 নম্বর ধারায় এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। প্রথমত সুপরিবর্তনীয় যে পদ্ধতির কথা বললাম, সেই সুপরিবর্তনীয় পদ্ধতি যেটা প্রথম পদ্ধতি হিসাবে গণ্য হয়। এক্ষেত্রে ভারতীয় সংসদ এমন কিছু আর্টিকেল রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলি সংশোধন করার ক্ষেত্রে কেন্দ্রীয় পার্লামেন্টে যেরকমভাবে সাধারণ কোনো আইন পাস হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, সেই রকমভাবেই সেগুলিকে অ্যামেন্ডমেন্ট করা যাবে, সংশোধন করা যাবে। এক্ষেত্রে আমরা কোনো নতুন রাজ্যের সৃষ্টি থেকে শুরু করে রাজ্যের পুনর্গঠন, সীমানা পরিবর্তন, তারপরে রাজ্যের নতুন নাম, রাজ্যসভা, রাজ্যের যে উচ্চকক্ষ রয়েছে কোনো রাজ্যের অর্থাৎ বিধান পরিষদ, তার সৃষ্টি অথবা বিলোপ সাধন, নির্বাচন, সুপ্রিম কোর্টের এলাকা সম্প্রসারণ, সরকারি ভাষা ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকছে। আর যে বিষয়টি রয়েছে, দ্বিতীয় বিষয়টি, সেটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষের সমর্থন লাগছে এবং পাশ করতে হচ্ছে 2/3 সমর্থনে। ঠিক আছে, 2/3 সমর্থনে পাশ তো করতে হচ্ছে। এর পাশাপাশি অঙ্গরাজ্যগুলিতে পাঠানো হবে, যে বিষয় করা হবে এই অঙ্গরাজ্যগুলির অধিকাংশের সমর্থন লাগবে। যদি সেটা হয় তবেই এই দুষ্পরিবর্তনীয় সংবিধান সংশোধন করা যাবে দুষ্পরিবর্তনীয় ক্ষেত্রে। এক্ষেত্রে কেন্দ্র রাজ্য সম্পর্ক, শাসন সংক্রান্ত সম্পর্ক হতে পারে, আইন সংক্রান্ত, প্রশাসনিক, এছাড়াও আর্থিক, সংবিধান সংশোধন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচার সংক্রান্ত বিষয় ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সংশোধন করা যেতে পারে। আরও একটি রয়েছে পদ্ধতি, যেটাকে উভয়ের সংমিশ্রণ মাঝারি পদ্ধতি বলা হচ্ছে এক কথায়। এই মাঝারি পদ্ধতির ক্ষেত্রেও পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা করতে পারবে, সেক্ষেত্রে 2/3 সমর্থন লাগবে এবং এখানে কোনো রাজ্যেও কিছু করতে পারবে না। ওকে, এক্ষেত্রে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি সংশোধন করতে পারবে। এক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রই ক্ষমতা পাবে, রাজ্যগুলোর এখানে কোনো ভূমিকা থাকবে না। এই হচ্ছে পদ্ধতি। এবার আমরা জানব ভারতীয় সংবিধানে যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টগুলি আজ পর্যন্ত হয়ে গেছে সেগুলি সম্পর্কে একটু আস্তে আস্তে জানার চেষ্টা করব, কেননা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। কাজেই এগুলি মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো। ওকে, দেখো প্রথমেই রয়েছে একটি বিষয়, প্রথম সংবিধান সংশোধন, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম সংবিধান সংশোধন অর্থাৎ ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটা 9 নম্বর শিডিউলে অ্যাড করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে, 9 নম্বর শিডিউলে অ্যাড করা হয়েছে এবং এখানে কি করা হয়েছে, জমিদারি প্রথার উচ্ছেদ অর্থাৎ জমিদারি প্রথার বিলোপ সাধন করা হয়েছে। আর কি করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলি, জমিদারি প্রথার বিলোপটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এছাড়াও আর যে বিষয়টি করা হয়েছে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিষয়টি 31 নম্বর ধারা, অর্থাৎ তখন সম্পত্তির অধিকার ছিল, তার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, অর্থাৎ জমিদারি প্রথার উচ্ছেদ, এবং 9ম শিডিউলে সেটা যুক্ত করা হয়। এইটুকু মনে রাখলেই হবে। ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এই ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মাথায় রাখবে। এবার যেটা পড়তে হবে 24তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 24তম সংবিধান সংশোধন পদ্ধতি। এই সংবিধান সংশোধন এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলি সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করছি। এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে বলা হয় পার্লামেন্ট মৌলিক অধিকারসমূহ
সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারবে, মৌলিক অধিকারের যে কোনো অংশ সংশোধন করতে পারবে এবং পরিবর্তন করতে পারবে, এবং রাষ্ট্রপতি সেখানে সেই সংবিধান সংশোধনী বিলে সই করতে সেখানে কিন্তু বাধ্য থাকবে। অর্থাৎ আমরা এক কথায় সামারি করে বলতে পারি কি, সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদ মৌলিক অধিকারের ক্ষমতাকে কমিয়ে দিতে পারে, হ্রাস করতে পারবে। এটা রয়েছে 1971 সালে 24তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। একটু দেখার চেষ্টা করো ধৈর্য ধরে, আমি PDF ফাইল দিয়ে দেব। এরপর দেখো রয়েছে গুরুত্বপূর্ণ যেটা 26তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটাও 71 সালেই হয়। এই 26তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাজাদের যে সমস্ত উপাধি ছিল, ঠিক আছে, রাজাদের উপাধি, বিশেষ অধিকার যা কোনো রাজা আগে দিত আর কি সবাইকে, সেই অধিকারগুলি, এছাড়াও রাজন্য ভাতা এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা ছিল রাজাদের ক্ষেত্রে, সেগুলিকে প্রত্যাহার করা হয়, সেগুলির বিলোপ সাধন করা হয়। এটাও গুরুত্বপূর্ণ, এটাও 1971 সালে হয় 26তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এরপর যেটা গুরুত্বপূর্ণ রয়েছে 27তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটাও 1971 সালেই হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ 27তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এই 27তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হচ্ছে, এর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছ এখানে দুটি আর্টিকেলের কথা বলা হয়েছে, 239 বি এবং 371 সি। 239 বি এবং 371 সি, এই ধারাগুলিকে আর কি অন্তর্ভুক্ত করা হচ্ছে, সংযুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে কি বলা হচ্ছে, দুটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে মিজোরাম এবং আর একটা রয়েছে মিজোরাম এবং দেখো এখানে রয়েছে কি অরুণাচল প্রদেশ গঠন করার কথা কিন্তু বলা হচ্ছে 71 সালের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা 27 অর্থাৎ 27তম। নেক্সট রয়েছে দেখো 28তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 28, 1972 সালে যেটা হয়। এখানে কি বলা হচ্ছে, সিভিল সার্ভিসের নিয়মকে সংযুক্ত করা হচ্ছে সিভিল সার্ভিসের ক্ষেত্রে, এবং 314 নম্বর ধারাকে বাতিল করা হচ্ছে। 314 নম্বর ধারাকে বাতিল করা হচ্ছে এবং 312 এ নম্বর ধারা সংযোজিত হচ্ছে। কোন জন্য, এখানেই যে সিভিল সার্ভিস ICS-এর অফিসারদের যে সমস্ত সুযোগ সুবিধা ছিল সেগুলো বাদ দিয়ে আর কি সিভিল সার্ভিস এবং কথা বলা হচ্ছে, আর কর্মচারীদের আর কি চাকরির শর্তাদি ইত্যাদি ক্ষেত্রে পার্লামেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ ক্ষমতাটা পুরোপুরিভাবে পার্লামেন্টের হাতে অর্পণ করা হচ্ছে। এটা 28তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হচ্ছে। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, দেখো এখানে রয়েছে, আরও অনেক আছে আমি সব দিচ্ছি না, 31তম কনস্টিটিউশন 31তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 31তম, যেটা 1973 সালে হয়েছিল আর কি, 1973 সালে। এখানে পার্লামেন্টের আসন সংখ্যা 325 থেকে বৃদ্ধি করে 525 থেকে বৃদ্ধি করে 545 করা হয়েছে, যেমন এখন বর্তমানে রয়েছে 545 করা হয়েছে। ওকে, 545 করা হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট 31 নম্বরটা, 545 করা হয়েছে। আর আগে ছিল কত, এর আগে এই 1973 সালের আগে ছিল 525। ওকে, 525, সেখান থেকে সেটাকে কমিয়ে করা হচ্ছে 545। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। আর রয়েছে দেখো 36তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1976 সালে। ওকে, 36তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা 1976 সালে হয়েছিল আর কি, এপ্রিল মাস নাগাদ। এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, সিকিমকে ভারতের 22তম অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। সিকিমকে অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি প্রদান করা হচ্ছে 22তম অঙ্গরাজ্য হিসাবে। এটাও গুরুত্বপূর্ণ। কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে, এটা হচ্ছে 36তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 1976 সাল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো 41তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 41তম। এই 41তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা কবে হয়, 41তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এটা হয় 1976 সালে সেপ্টেম্বর মাস নাগাদ। এক্ষেত্রে কি করা হচ্ছে,
অবসর সময়ের বৃদ্ধি, চেয়ারম্যানদের সময়সীমা, হ্যাঁ, কেন্দ্রীয় এবং রাজ্য যে পিএসসি আছে তাদের অবসর গ্রহণের সময় 62 থেকে 60 বছর, 60 বছর থেকে 62 বছরে উন্নীত করা হয়। ওকে, যারা সিভিল সার্ভিসে রয়েছে, সে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের, সেক্ষেত্রে 60 বছর বয়স ছিল, সেটাকে বাড়িয়ে করা হচ্ছে 62, অর্থাৎ 62 বছর। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন যে কোনো পরীক্ষায় আসেই, সেটা হচ্ছে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। না, এটা রয়েছে 1973 সালে রয়েছে। 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1973 সালে রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে আর কি দেখো, প্রথমত প্রস্তাবনা, ভারতের যে প্রিয়াম্বেল রয়েছে কনস্টিটিউশনের, সেই প্রিয়াম্বেলে 3টে শব্দ টোটাল অ্যাড হচ্ছে। একটা হচ্ছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি বা ইন্টিগ্রিটি। এই 3টি শব্দকে অ্যাড করা হচ্ছে। এর পাশাপাশি কি করা হচ্ছে, মৌলিক কর্তব্য অ্যাড হচ্ছে। কটা মৌলিক কর্তব্য? 10টা মৌলিক কর্তব্য অ্যাড করা হচ্ছে। পরবর্তীতে সেটা বেড়ে 11টি হয়। 10টা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল সেটাও পরীক্ষা আসে। তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। ওকে, ইন্দিরা গান্ধী হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আর কি করা হচ্ছে, রাষ্ট্রপতির এই যে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে রাষ্ট্রপতির ভূমিকা কী হবে, তা নিয়ে একটা প্রশ্ন ছিল। সে প্রশ্নের অবসান করা হয় এবং বলা হয় রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবেন। এই বিষয়টিও বলা হয় 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা তোমরা মাথায় রাখবে। এরপর এই যে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে এত পরিমাণে অ্যামেন্ডমেন্ট করা হয়, সেই জন্য এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটাকে বলা হচ্ছে কি মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতের ক্ষুদ্র সংবিধান। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা খুবই গুরুত্বপূর্ণ আরও একটি 44তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 44, 44তম, যেটা 1978 সালে হয়। 78 সালে 44তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, যেখানে আর কি গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়। তার মধ্যে এই যে সম্পত্তির অধিকার, 31 নম্বর আর্টিকেলে যেটা ছিল সম্পত্তির অধিকার, সেটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। আর কি করা হয়, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম 42তম অ্যামেন্ডমেন্টে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে, এটিকেও অ্যামেন্ডমেন্ট করা হয়। করে বলা হয় কি রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু তিনি সেটাকে পুনর্বিবেচনার জন্য মন্ত্রিপরিষদের কাছে আবার ফেরত পাঠাতে পারেন। কিন্তু তারপর যদি মন্ত্রিপরিষদ সেটাকে বলে যে পাঠিয়ে দেয় আবার পুনরায়, সেটাকে কোনো সংশোধন না করে, পুনর্বিবেচনা না করে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি বাধ্য থাকবেন সেটা মানতে। এবং মাথায় রাখবে এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন কে, এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই। এটিও পরীক্ষায় আসে। 52 52তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 52তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটাও তোমরা একটু দেখার চেষ্টা করবে, যেটা 1985 সালে হয়। এই 52তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হচ্ছে, দল ত্যাগ বিরোধী আইন যেটা অ্যান্টি ডিফেকশন ল, সেটাকে সংযুক্ত করা হচ্ছে 10th শিডিউলে, অর্থাৎ 10ম তফসিলে এটিকে সংযুক্ত করা হচ্ছে 1985 সালে। এবং সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। ওকে, রাজীব গান্ধী সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে দেখো 61তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1989, এটাও গুরুত্বপূর্ণ। 1989 61 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কী করা হচ্ছে, নাগরিকদের যে ভোটের সময়সীমা ছিল 21 বছর আগে, এর আগে পর্যন্ত, সেটাকে কমিয়ে 18 বছর করা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ, 21 থেকে 18 বছর করা হচ্ছে। কত সালে? 1989 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। ঠিক আছে, রাজীব গান্ধী। এখান থেকে প্রচুর পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসছে, একটু ভালো করে ধৈর্য সহকারে তোমরা শুনে নাও, পারলে লিখে নিতে পারো কিংবা
এর পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, পিডিএফটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সোহেল এক্সক্লুসিভ বলে, প্রথমেই চলে আসবে, তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো রয়েছে কত, দেখো রয়েছে কত 73, নেক্সট রয়েছে 69তম, ঠিক আছে, 69তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। 69তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1991 সালে হয়, যেখানে কি বলা হচ্ছে, দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অর্থাৎ জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, ঘোষণা করা হচ্ছে, জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষিত করা হচ্ছে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু তারপর পরিবর্তিত হয়ে যায়, একটা কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়ে যায়, গুরুত্বপূর্ণ। এরপর যেটা পড়বে 73তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992 সালে 73তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, যেখানে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়। কি সম্পর্কে? পঞ্চায়েত ব্যবস্থার গঠন কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, যাকে তৃতীয় সরকার বলা হচ্ছে। এই তৃতীয় সরকারের ক্ষেত্রে আর কি পঞ্চায়েত ব্যবস্থা, যেটি 1992 সালে 73তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গৃহীত হয়। এবং এখানে যেটা বিষয় আর কি, 11তম শিডিউলে অর্থাৎ 11তম শিডিউলে এটাকে অ্যাড করা হচ্ছে, 11তম শিডিউলে অ্যাড করা হচ্ছে, অর্থাৎ তফসিলে অ্যাড করা হচ্ছে। এবং এর মধ্যে টোটাল 29টি বিষয়কে ইনক্লুড করা হচ্ছে, টোটাল 29টি বিষয়কে ইনক্লুড করা হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর রয়েছে দেখো 74তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটা 1992 সালেই হয়, যেখানে পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সম্পর্কেও আলোচনা করা হচ্ছে। এক্ষেত্রে আর কি এটাও 12তম শিডিউলে অ্যাড করা হচ্ছে, তৃতীয় সরকার বলা হচ্ছে এটাকেও, স্থানীয় স্বায়ত্তশাসন যেহেতু, 12তম শিডিউলে অ্যাড করা হচ্ছে, এবং এর বিষয় সংখ্যা রাখা হয় 18টি, ঠিক আছে, 18টি বিষয় সংখ্যা রাখা হয়। এটিও মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। নেক্সট রয়েছে দেখো 81তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2000 সালে যেটা হয়, 81তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যামেন্ডমেন্ট। কি বলা হচ্ছে 81তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? দেখে নাও 81তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হচ্ছে, যেটা সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে বলা হচ্ছে কি, যদি কোনো বছরে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর জন্য সংরক্ষিত সকল সরকারি চাকরির আসন পূরণ না হয়, সেক্ষেত্রে সরকার পরবর্তী বছর বা বছরগুলিতে সংশ্লিষ্ট শ্রেণীভুক্ত ব্যক্তিদের ওই বিশেষ যে অপূরণযোগ্য আসন আছে সেক্ষেত্রে নিযুক্ত করবে। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো বছর, এবছরই দেখা যাচ্ছে 24 সালে একটা পরীক্ষা হচ্ছে, সে পরীক্ষাতে তপশিলি সিট রয়েছে, এসসি এসটিদের জন্য টোটাল 100টা সিট রয়েছে, এবং সেই সিটটা পূরণ হলো না, সেখানে টোটাল 90 জনা আর কি পরীক্ষা দিয়েছে এবং উত্তীর্ণ হয়েছে, সেখানে পূরণ হলো 90 জনের জন্য, বাদ বাকি সিটগুলি ফাঁকা থেকে গেল। সেক্ষেত্রে 25 সালে যখন এক্সামটা হবে বা পরবর্তীতে, তখন ওই সিটগুলিকেও কিন্তু, যে সিটগুলি নতুন হবে এর পাশাপাশি এই সিটগুলিকে ইনক্লুড রেখে আর কি ওই জাতিভুক্ত অর্থাৎ এসসি এসটি জাতিভুক্ত শ্রেণীভুক্তদেরকেই কিন্তু সেই তালিকায় অ্যাড করে তাদেরকে জবটা দিতে হবে। ওকে, এটা 81তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2000 সালে বলা হচ্ছে। এরপর পড়তে হবে 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, 2002 সালে হয়। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
ওকে, মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হচ্ছে শিক্ষাকে, এবং সংবিধানের 21-এর এ নামে একটি নতুন উপধারাকে অ্যাড করা হচ্ছে এবং বলা হচ্ছে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়স্ক সকল শিশুদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। মোস্ট ইম্পর্টেন্ট একটি কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা এটাও। ওকে, এটা অবশ্যই তোমরা দেখে রাখবে। আর কি করা হচ্ছে 51-এর এ নম্বর ধারায়, অর্থাৎ মৌলিক কর্তব্য, এর আগে আমরা 10টা জানলাম, এই 10টার জায়গায় আরও একটি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে পিতামাতা এবং তার অভিভাবক যারা আছে তাদের পালনীয় কর্তব্য হচ্ছে 6 থেকে 14 বছর যারা শিশু রয়েছে তাদেরকে শিক্ষার ব্যবস্থায় গ্রহণে সহায়তা করবে। এটাও বলা হচ্ছে 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002 সালে। প্রধানমন্ত্রী কে ছিল সেই সময়, প্রশ্ন আসে। তো সেই সময় প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। ওকে, অটল বিহারী বাজপেয়ী, এটা তোমরা মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে দেখো, এক মিনিট, নেক্সট রয়েছে 89তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2003। এই অ্যামেন্ডমেন্টের বলা হচ্ছে কি, তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য গঠিত পূর্বের যে জাতীয় কমিশন দুটিকে ভাগ করা হচ্ছে, এর একটি হচ্ছে তপশিলি জাতিদের জন্য জাতীয় কমিশন হবে এবং উপজাতি যারা আছে তাদের জন্য আর আলাদা একটা জাতীয় কমিশন আর কি গঠিত হবে, আলাদা আলাদাভাবে দুটি জাতীয় কমিশন গঠিত হবে, এবং এটি সংযুক্ত করা হচ্ছে 338 নম্বর আর্টিকেলে, মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। 2003 সালে 92তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়, এটাও গুরুত্বপূর্ণ। এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে 8 শিডিউল, অষ্টম তপশিল সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, ইতিমধ্যে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চেক করে নিতে পারো। তো 92তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এটাকে পরিবর্তন করা হয়, এর মাধ্যমে কি করা হচ্ছে 2003 সালে অটল বিহারীর আমলেই, বাজপেয়ীর আমলেই অষ্টম শিডিউলটাকে পরিবর্তন করা হচ্ছে, এবং সেখানে ভাষা ছিল 18টি টোটাল হয়েছিল, আরও 4টি ভাষা ইনক্লুড করা হচ্ছে। কি কি ভাষা? বড়ো ভাষা, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি। এই 4টি ভাষা অ্যাড করার ফলে বর্তমানে সরকারি ভাষা হয়ে যাচ্ছে কটি? সরকারি ভাষা হয়ে যাচ্ছে এখন বর্তমান সংখ্যা কটি বলো? 22টি ভাষা, বর্তমানে 22টি আছে। এর থেকে আমরা জানলাম একটি বিষয়, অষ্টম তপশিলে তার মানে সরকারি ভাষার কথা বলা হচ্ছে। এরপর রয়েছে দেখো 96তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 96, গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এই 96তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে উড়িয়া যে শব্দটা ছিল, ঠিক আছে, 2011 সালে হয় এটা 96তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা আর কি গুরুত্বপূর্ণ আমি বলবো। সেক্ষেত্রে এই উড়িয়া শব্দটির বদলে উড়িয়া, আমি স্পেলিংটা লিখতে পারছি না তবে বানানটা বলে দিচ্ছি, উড়িয়া, হ্যাঁ, ORIYA, উড়িয়া, এর পরিবর্তে ODIA, ওড়িয়া, এই শব্দটিকে যুক্ত করা হচ্ছে, এটা অষ্টম শিডিউলেই। নেক্সট রয়েছে দেখো 97তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2011 সালে করা হচ্ছে। 2011 সালে 97তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোঅপারেটিভ সোসাইটি কথা আর কি গঠনের কথা বলা হচ্ছে, এবং সেগুলির পরিচালন কেমন হবে, তার কাঠামো পদ্ধতি কেমন হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হচ্ছে। ওকে, যেটা সংবিধানের 9 নম্বর অধ্যায়ে, 9 A, ঠিক আছে, 9 A নম্বর অধ্যায়ে, এবং পরবর্তীতে এটা 9 B নম্বর অধ্যায়ে সংযুক্ত করা হয়েছে। এরপর রয়েছে দেখো 99তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 99, 2014 সালে। এই 99তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠিত হচ্ছে, গুরুত্বপূর্ণ এটা। এবং 2001 সাল, খুবই গুরুত্বপূর্ণ, যেটা 2001 সাল, 2016 সালে 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। ওকে, 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা 2016 সালে হয়, সেক্ষেত্রে জিএসটি, বর্তমানে যেটাকে আমরা জিএসটি বলছি, পণ্য এবং পরিষেবা কর, এই জিএসটি লাগু আর কি চালু হচ্ছে, যেটা প্রবর্তিত হয় 2017 সাল থেকে, 1 জুলাই 2017 সাল থেকে। গুডস
অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এটাও তোমরা মাথায় রাখবে। এছাড়াও আরও আমি কয়েকটা বলে দিচ্ছি যেগুলি নিরিখে আর কি গুরুত্বপূর্ণ আছে, এখানে দেওয়া হয়নি। যাই হোক, আমি দু একটা বলবো, আর বেশি সময় নেব না। 2015 সালে 100তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, যেখানে ছিটমহল অর্থাৎ ভারতীয় যে এবং বাংলাদেশের মধ্যে একটা সীমানাবর্তী চুক্তি হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ আছে এটাও। আর যেটা গুরুত্বপূর্ণ লাস্ট দিক থেকে যদি আমরা দেখি, 2005 সালের কথা যদি 2021 সালে 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 105তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2021, যেখানে সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলিকে, সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীগুলিকে কী করতে হচ্ছে, চিহ্নিত করছে এবং সেগুলোকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতাকে আবার রাজ্য সরকারগুলির হাতে আর কি দেওয়া হচ্ছে। রাজ্য সরকার তাদেরকে স্বীকৃতি দেবে এবং সেগুলোকে চিহ্নিত করবে, সেই ক্ষমতাটা রাজ্য সরকারের হাতে আর কি প্রণয়ন করা হচ্ছে। এই ছিল মোটামুটি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আর কি, না পড়লেই নয়। আশা করছি তোমরা দেখে নিয়েছো এবং পড়াশোনাটা ঠিকঠাক করবে। এর থেকেই তোমরা বেশ কিছু পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যেতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি এই ধরনের গুরুত্বপূর্ণ আর কি ভিডিও তোমাদের দেখার প্রয়োজনীয়তা থাকে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই।